গুড ইভিনিং। আজকে কথানিশিতে নতুন একটা অধ্যায় নিয়ে আমরা এসেছি। ধরে নিতে পারেন একটা নতুন পর্ব, নতুন কিছু মানুষ। আমরা ছোটবেলায় রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে অনেক রকমের কথা বলে থাকি। অনেক সময় বলে থাকি মাস্টারমশাই যাচ্ছেন, অনেক সময় গ্রামের প্রসিদ্ধ কোনো ডাক্তারবাবু গ্রামের অনেক সমাজসেবা করে থাকেন। তো আজকে আমাদের মধ্যে এমন একজনকে পেয়েছি, তাকে একটু অন্য নামে ডাকতে ইচ্ছা করছে আজকে আমার। বলতে পারেন ডাক্তার মশাই নাকি মাস্টারবাবু? হ্যাঁ, খানিকটা উল্টো লাগছে। তো যাই হোক, আমরা আসছি আমাদের গেস্টের কাছে, প্রফেসর ডক্টর ভার্গব রে। তো স্যার, আপনার এই পথ চলা, আপনার এত সাকসেসফুল জার্নি, তো মানে সেটা নিয়ে একটু যদি আলোকপাত করেন, আপনি আপনার ছোটবেলায় বড় হওয়া, খেলাধুলা করতেন কিরকম? ওই ছোটবেলার কথা বলবো। ছোটবেলাটা তো মহা দুষ্টু ছিলাম। মানে অ্যাকচুয়ালি পড়াশোনাটা শুরু করেছিলাম ক্লাস 9 থেকে। তার আগে পড়াশোনা ঠিক করতাম না। প্রচন্ড বাউন্ডুলে ছিলাম। কল্যাণীতে গান্ধী হসপিটাল কোয়ার্টারে থাকতাম। আচ্ছা। বাবা মা ছিলেন, আমরা 3 ভাই ছিলাম। আমার জেঠু ছিলেন, জেঠুর 5 ছেলে মেয়ে ছিলেন, আমার ঠাকুমা ছিলেন এবং আমার পিসতুতো 2 জন দাদা ছিলেন। এবং আমার জেঠুর 5 ছেলে মেয়ে কেউ ছিলেন এবং আমার কাকুও ছিলেন। তো ঘটনা হলো, দুটো কামরার ঘর, হ্যাঁ। দুটো কামরার ঘর, মাঝখানে একটা ডাইনিং, ছোট্ট একটা ডাইনিং আর একটা রান্নাঘর। হুম। সেখানে আমরা 18 জন বাস করতাম। মাই গড! একান্নবর্তী পরিবার বলতে যেটা বোঝায়। হ্যাঁ, একান্নবর্তী পরিবার তো বটেই, কিন্তু ওই বলে না যে যদি হও স্বজন তেঁতুল পাতায় নজন, ওরকম ব্যাপারটা একদম এক্স্যাক্টলি আমার জীবনে ছিল। একদম। তো আমার যে জ্যাঠতো ভাই বোনরা ছিল, তারা যে আমার মানে নিজের ভাই বোন নয় এমন কোনো ব্যাপার ছিল না। মানে আমি জানতাম না সবাই একই বাবা মার ছেলে মেয়ে। এরকম করেই বড় হয়েছে। তো তখন গান্ধী হসপিটাল কোয়ার্টারে যেখানে থাকতাম সেখানে আম এই কল্যাণীর সাথে কোনো সম্পর্ক নেই। যদিও ওটা কল্যাণীর মধ্যেই, হুম। কিন্তু এর সাথে কোনো সম্পর্ক নেই। মনে হতো এটা মানে সন্ধ্যের পরে মনে হতো এটা একটা জঙ্গলে এসে বাস করছি। হ্যাঁ? আচ্ছা। আ একটা রিমোট কোনো জায়গায় এসছি। হুম? যাই হোক, সারাদিন অল আ ওইখানে একটা খেলার মাঠ ছিল। সেই খেলার মাঠে আম ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। ও। অল সারাদিনই খেলেই বেড়াতাম। স্কুলটুকুর সময় যে স্কুলে যেতাম, বাকিটুকু সময় ও যেটুকু পরের দিনের পড়া স্কুলে গিয়ে বলতে হবে ওইটুকু পড়তাম আর বাকি পড়াশোনা করতাম। আচ্ছা। তো তারপর যেটা হলো, আরেকটু যখন বড় হলাম, যখন ক্লাস 6 না 7 এ পড়ি, তখন থেকে আ ক্রিকেট খেলা এমন একটা পাগলামি শুরু হলো, তখন আমরা অ্যাকচুয়ালি গান্ধী হসপিটাল থেকে শিফট করে কল্যাণী এসএনআর কার্নিভাল হসপিটালে 4 তলায় শিফট করেছি। তখন আমাদের নিজস্ব বাড়ি হয়নি। ওকে। কিন্তু বাবা যেহেতু আ গান্ধী হসপিটাল শিফট করতে চাইছিলেন তখন। হুম। আর সত্যি কথা বলতে 18 জন মানুষ এক জায়গায় তো থাকা সম্ভব নয়। আস্তে, আস্তে হুম, সবাই বড় হচ্ছে, হুম, বিভিন্ন হুম। লাইফস্টাইল তাদের। তো সেইজন্য যাই হোক ওরকম বলে আমরা তখন শিফট করলাম। শিফট করে আমরা ওই কার্নিভাল হসপিটালের, এসএনআর কার্নিভাল হসপিটালের 4 তলায় শিফট করলাম। সেখানে একটু বেশি পরিসর পেলাম, একটু বেশি জায়গা পেলাম। ওইখানে তারপরে আমি ওখানেই একটা আ ক্রিকেট কোচিং ক্যাম্প ছিল, আ KIM বলে। সেখানে আমি যাওয়া শুরু করি এবং সেখান থেকেই আমার ওই ক্রিকেটের প্রতি পাগলামি শুরু হয়। ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত আ বাবাকে লুকিয়ে, কারণ বাবার তো সময় ছিল না। বাবা সকালবেলা যখন বেরিয়ে যেতেন তখন আমি ঘুম থেকে উঠতাম না। হুম, হুম। আর বাবা যখন ফিরতেন তখন আমি ঘুমিয়ে পড়েছি। হুম, হুম, হুম। বাবাকে বহু বছর দেখিনি, এরকমও হয়েছে। একবার এরকমও হলো, একজন বাড়িতে এলেন কোনো অতিথি, তাকে আ জিজ্ঞেস করলেন, "বড় ছেলে কোন ক্লাসে পড়ে?" বাবা বলতে পারল না। তো আচ্ছা, আমার তো খুব দুঃখ হলো। বাবা জানি না আমি কোন ক্লাসে পড়ি। আচ্ছা। তো বাবা তো সেই সময় মানে যাকে যন্ত্র বলে সেরকম ছিলেন। উনি
মানে সংসারকে আপগ্রেডেশনের জন্য, হুম, হুম, বড় করার জন্য যে লড়াই উনি করেছেন, হুম। আমি এই লড়াই কোনোদিন কাউকে দেখিনি, গল্পও পড়িনি। তিনি আমার কাছে ঈশ্বর, জীবন্ত ঈশ্বর যাকে বলে, সেরকম একটা ব্যাপার। যাই হোক, তো বাবা খেয়াল রাখতেন না, কিছু সময় খেয়াল রাখতেন মানে সময়ই পেতেন না তিনি। টাইমের অভাব। ৩৬৫ দিন সকাল ৭টা থেকে রাত ১টা পর্যন্ত উনি কাজ করে গেছেন। ওকে। তো এবং বাড়িতে এতগুলো ছেলেমেয়ে থাকার জন্য হুম। কারো প্রতি কেউ সেরকমভাবে নজরও দিতে পারত না। কে কি করছে না করছে। স্বাভাবিক। তো তখন এই কি হলো, খেলার প্রতি এত প্রচন্ড আগ্রহ, ক্রিকেট ছাড়া কিছু বুঝি না, সচিন ছাড়া কিছু বুঝি না। তো লুকিয়ে, লুকিয়ে যখন ওই প্র্যাকটিসে যেতে হতো, তখন ওই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে যদি কখনো হসপিটালের মধ্যে বাবার সামনে পড়ে যেত বিপদ, হুম। সেটা তো করা যাবে না। তো অন্য পথে যেতে হবে। আচ্ছা। তো আমি সকাল ৫টার সময় উঠতাম। ৫:৩০ থেকে ৫:৩০ থেকে ৬টার মধ্যে মাঠে পৌঁছে যেতাম। সেখানে আমাদের ইয়ে হতো, মানে প্রথমে ওয়ার্ম আপ হতো, তারপরে নেট প্র্যাকটিস হতো, এগুলো হতো। হুম, হুম। ঠিক ৯:৩০টার সময় বাড়িতে ফিরে আসতাম। আবার ১০:৩০টার মধ্যে স্নান করে খেয়ে দিয়ে স্কুল। ওকে। আর যেদিন স্কুল থাকতো না সেদিন ইভিনিং ও প্র্যাকটিস করতে যেতাম। মানে আফটারনুনে, ইভিনিং আফটারনুনে। এবার যাওয়ার সময় তো একটা বড় ব্যাগ, তার মধ্যে প্যাড আছে, ব্যাট আছে, হুম, হুম। থাই প্যাড আছে, হেলমেট আছে। অনেক কিছু ব্যাপারে তো সম্ভব না, ওটা নিতে গেলেই বাবা দেখে ফেলবে। হুম, হুম, হুম। তো আমাদের ৪ তলার উপর থেকে আমি একটা বস্তায় করে ওগুলো পেছনে ফেলে দিতাম। আচ্ছা। মানে আপনি ভীষণ মানে দুষ্টু ছিলেন। দুষ্টু মানে অসম্ভব। আচ্ছা। কালিদাসও মানে ইয়ে হয়ে যাবে যে বুঝতে পেরেছি, একই ডালের উপর বসে ওই ডালটাই কাটছি। বুঝতে পেরেছি। হ্যাঁ? আমি আ ছোটবেলায় লাঙল চড়িয়েছি, হুম। শ্যালো পাম্পের জলে আমি স্নান করেছি, আচ্ছা, আমি ধান পুঁতেছি, আমি আখ গাছ কেটেছি, আচ্ছা। আমি আ উম অর্জুন গাছের ওপরে উঠে দোলনায় দোল দোলনায় দুলেছি। হ্যাঁ, হ্যাঁ। মানে তারপরে ন্যাড়াপুরার কাঠ কেটেছি। হুম, ন্যাড়াপুরার হুম, হুম। কাঠ জোগাড় করে সেই ন্যাড়াপুরার ব্যবস্থা সে করেছি। মজাটাই আলাদা। মানে আমি যে কি করেছি আমি আজকে ভাবলে আমার নিজেরও অবাক লাগে। হুম, যাই হোক, যেটা বলছিলাম, ওই পেছন দিয়ে ফেলে দিতাম এবং হুম, হুম। সামনে দিয়ে আস্তে, আস্তে হেঁটে নেমে যেতাম। বাবা যদি সামনে পড়তো, ভাবছেন কোথাও পড়তে টরতে যাচ্ছে হয়তো, হ্যাঁ, টিউশনে হ্যাঁ। যাচ্ছে। পেছনে গিয়ে জঙ্গলের মধ্যে থেকে ব্যাগটা তুলে নিয়ে বেরিয়ে যেতাম। ওকে, আমার ছোটবেলায় বাড়িতে একটা রাজদূত ছিল। তো ওই রাজদূতটা আমি চালানো শিখে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি। ওকে। ওই ৭-৮। আচ্ছা। এবার ওটা তো তেল ভরার আমার ক্ষমতা ছিল না। হুম, তো যেটুকু পেট্রোল ভরা হতো হুম। তার 1/3 আমি কেরোসিন দিতাম সর্বনাশ! এবং তাতে একটা অদ্ভুত আওয়াজ বেরোতো আচ্ছা, সাইলেন্সার দিয়ে। আচ্ছা। যাই হোক, এবার আমার একদিন চাবিটা হারিয়ে গেল। চাবিটা কিরকম ছিল? হেডলাইটের উপরে এরকম গুঁজে দেয়া চাবি ছিল। হ্যাঁ, 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 হ্যাঁ। পুরনো পুরোনো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই সময়কার। উল্টো দিকে কিক স্টার্ট ছিল। বলছি শোনো না। একদিন চাবিটা হারিয়ে গেল। চাবিটা হারিয়ে গেলে চাবিটা কোথাও পাবো না। হ্যাঁ, তখন মানে হসপিটালে কাজ চলছে। আমি হুম। একটা মোটা সড়ক দেখে একটা পেরেক নিয়ে এলাম ওরকম সাইজের। আচ্ছা। ওই পেরেকটা দিয়ে ঢোকালাম, দেখলাম স্টার্ট হয়ে গেল। ওরে বাবা! এবার ওইটা যখন কিক দিয়ে স্টার্ট করতে হতো, হুম, হুম, হুম। তখন ওটা ব্যাক কিক মারত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এয়ার প্রেশার ব্রেক হুম। কিকটা মারতো কম্প্রেসর এবার থেকে। এবার একদিন ওরকম ব্যাক কিক মারল, হুম। আমার গোড়ালির খানিকটা অংশ উড়ে গেল। আচ্ছা, এমনই উড়ল যে সেটা সেলাই করারও জায়গা নেই। আচ্ছা। তো যাই হোক, কোনভাবে ওটাকে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে রাখা হলো। ৩-৪ দিন হয়ে গেছে। আর সহ্য হচ্ছে না। এখনো পারছি না রাজদূত চালাতে। লুকিয়ে, লুকিয়ে আবার গেলাম। সেইদিন ওই অবস্থায় ওই পায়ে আবার ব্যাক কিক খেলাম। আচ্ছা, আমার ব্যান্ডেজ শুদ্ধ উড়ে গেল। আচ্ছা, তাহলে আচ্ছা। বুঝতে পারছো তো? একদম। তো যাই হোক এরকম। তো এবার একটু শর্টে আসি, তাড়াতাড়িতে আসি। আমি যখন ক্লাস 9 এ উঠলাম, আ তখনও কোনো অ্যাম্বিশন তৈরি হয়নি ওকে, জীবনে যে কি ওকে। হব বা কি হওয়া উচিত। উম অ্যাম্বিশন হয়নি না বললে ভুল হবে। আমার তখন ২-১ টা অ্যাম্বিশন ছিল। সেগুলো আবার কারো দ্বারা প্রভাবিত। কখনো মনে হয়েছিল আইপিএস হব, কখনো মনে হয়েছিল আইএএস হব। হুম, আ তখন ছিলেন টিএন সেশন, আমাদের নির্বাচন কমিশনের প্রধান। আচ্ছা। ডক্টর টিএন সেশন। তো উনাকে আমি খুব অ্যাডমায়ার করতাম। তখন মনে হয়েছিল আমি টিএন সেশন হব। তো ওরকম অনেক কিছু এরকম মনে হতো। সে তো ছোটবেলায় এরকম মনে হতো যে আমি ট্রাফিক পুলিশ হব। হাত দিলেই সব গাড়ি দাঁড়িয়ে যাবে। হুম, হুম, হুম। ওর মতো ক্ষমতার কার আছে। হুম, হুম। এবার কি হলো, আ ক্লাস 9 এ ওঠার পরে বাবার মাথায় এলো, এবার ছেলেকে রাস্তায় আনতে হবে।
মানে ডাক্তার বানাতে হবে। আচ্ছা। তার জন্য এবার প্রস্তুতি শুরু করতে হবে। কারণ 9, 10, 11, 12 হুম, হুম। তারপরে জয়েন্ট এই এন্ট্রান্স। ব্যাস একদম 4 বছরের ফুল প্যাকআপ। তো বাবা আমাকে একদিন নিয়ে বসলেন এবং সেদিন বাবার একটা ভীষণ ভালো ক্ষমতা আছে মানুষকে কনভিন্স করে ফেলা। তো আমি ডাক্তারের তখন কোনো ইচ্ছে নেই। কারণ বাবাকে দেখতে পাচ্ছি বাবার জীবন। এটা কোনো জীবনই নয়। হুম। আমি ডাক্তার হওয়ার কোনো ইচ্ছেই আমার তখন নেই। কিন্তু somehow ওই যে বললাম বাবার মধ্যে একটা এমন পাওয়ার ছিল উনি আমাকে কনভিন্স করে ফেললেন। আচ্ছা। ওই আমাদের মধ্যে বোধহয় ৮ ঘন্টা কি ১ ঘন্টা একটা ডিসকাশন হয়েছিল। হুম। তারপরে আমি কনভিন্স হয়ে গেলাম, হ্যাঁ, ডাক্তারই শেষ কথা, ডাক্তারই হতে হবে। হ্যাঁ। তো তার ১ সপ্তাহ কি ২ সপ্তাহ বাদেই আ আমাদের ওই আ 9 এর ফাইনাল এক্সাম শুরু হতে চলেছে। ওকে। সেই সময় হঠাৎ করে আমাদের ডিস্ট্রিক্টের খেলা পড়ল। ডিস্ট্রিক্টের সেমিফাইনাল। কেআইএম আছে, আরেকটা টিম আছে যে সেটা ইয়ে মোস্ট প্রবাবলি রানাঘাট বা ওদিকে কোথাকার টিম। আমাদের খেলা পড়ল কৃষ্ণনগর স্টেডিয়ামে। ওকে। আর যেদিন খেলা পড়েছে তার পরের দিন আমার অঙ্ক পরীক্ষা। আচ্ছা। মাধ্যমিকের? না, 9 উচ্চ এর। ক্লাস 9 এর? হুম। আচ্ছা, আচ্ছা। তো মাকে গিয়ে বললাম, মা আমাদেরকে খানিকক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলো। এটা আমি কি বলছি? তারপরে বলল, "তুমি বাবার সাথে কথা বলো।" বাবাকে আমি কি করে বলবো কথা? প্রচন্ড ভয় পাই। মানে কালকে আমার না মা পরের দিন আমার মা অঙ্ক হুম। পরীক্ষার পরের দিন আমি যাবো সারাদিনের জন্য ক্রিকেট খেলতে। হুম। তো অনেক সাহস সঞ্চয় করে রাত্রি পর্যন্ত জেগে থাকলাম বাবা আসা পর্যন্ত। বাবা এলেন। আম বললাম বাবাকে যে, "এরকম একটা বাবা এটা খুব ভালো অপরচুনিটি পেয়েছি। আ আমি কালকে একটু খেলতে যেতে চাই।" বাবা চুপচাপ শুনলেন, কিচ্ছু বললেন না। তারপরে খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন যে, ওকে, যেতে পারো। কিন্তু একটা শর্ত আছে।" আর তখন যাওয়ার জন্য আমি এতটাই পাগল, আমি যেকোনো শর্ত মানতে রাজি আছি। হুম। তো বাবা বললেন যে, "তুমি কালকে যাবে। কিন্তু tomorrow will be the last day of your cricket life. আচ্ছা। তোমার ব্যাট, বল, হুম। প্যাড যেখানে যা আছে হুম। জলে ভাসিয়ে দিতে হবে। আচ্ছা, কোনদিনও মাঠ-মুখ হতে পারবে না। আচ্ছা। এই কালকের পর থেকে পড়াশোনা ছাড়া তোমার জীবনে আর কিছু নেই। ওকে, এবং পড়াশোনা মানে হচ্ছে জয়েন্টে পেয়ে ডাক্তার হতে হবে।" ওকে। আমি তো ইমোশনাল হয়ে বলে ফেললাম, "হ্যাঁ, তাই হবে।" কারণ কালকে খেলতে যেতেই হবে। হ্যাঁ। সারারাত তো উত্তেজনায় ঘুমোতেই পারলাম না। পরের দিন সত্যি গেলাম খেলতে। যদিও ম্যাচটা হেরে গেছিলাম। ফিরতে মনে পড়ল, "Today is my last day of the cricket career." হুম। ফিরে এলাম। ব্যাট, বল যেগুলো ছিল সেগুলো ব্যাগের মধ্যে সব রাখলাম। রেখে ঘরের মধ্যেই রেখে দিলাম। কিছু বললাম না। ঐদিনও আবার জেগে থাকলাম বাবা আসবে বলে। বাবা এলো। বাবা বলল, "কি হলো খেলায়?" আমি মাথা নিচু করে বললাম, "হেরে গেছি বাবা।" ও আচ্ছা। আ দুঃখ করার কিছু নেই। হার-জিত তো আছেই খেলায়। হুম। তারপর বাবা ব্যাগটার দিকে তাকালো। তো আমার তারপরে আমাকে প্রশ্ন করলেন যে, "ব্যাগটা নিয়ে কি ভেবেছো?" আমার তখন চোখ দিয়ে টপ করে জল পড়ছে। একদিকে হেরে আসা, আরেকদিকে আজ থেকে আমার ব্যাট বল সব চলে গেল। হুম। কিন্তু কথা দিয়েছি, বলেছি তো কিছু করার তো নেই। হুম। এর কোনো ইয়ে হয় না। বাস that was the last day actually আমি তারপর থেকে আর খেলতে যাইনি। এবং আমার কোচ আমার বাড়িতে এসে বাবাকে কনভিন্স করার চেষ্টা করেছে। নো, he was strict যে ডিসিশন is final. এরপর থেকে সত্যিই আমি পড়াশোনাটা শুরু করলাম। আচ্ছা। এই 9 পর্যন্তই পড়াশোনা করিনি বেসিক্যালি। ওকে। এরপর থেকে পড়াশোনা শুরু করলাম। আ বেশ খানিকটা সময়ই পড়তাম। যেভাবে পড়া উচিত। তারপরে ক্লাস 10 এ ঠিকঠাকই রেজাল্ট হলো। সায়েন্স নিয়ে 11 এ ভর্তি হলাম। হয়ে তখন মান এই এইচএস এর রেজাল্ট কেমন করব তার থেকে বড় কথা হচ্ছে কি করে জয়েন্ট পাবো সেটা বড়। হুম, হুম। তখন ওই চারিদিকে টিউশনির জন্য ছুটছি। কে সবচেয়ে ভালো? অমুক বাবু ভালো, তমুক বাবু ভালো। উনার কাছে যেতে হবে, তমুক কাছে যেতে হবে। তার এই কন্ডিশন, এই এত নাম্বার না হলে সে নেবে না। তার না হলে এটা না হলে নেবে না। এরকম করে যাই হোক 11-12 টা ওরকম করেই চলে গেল। মানে উম ইয়ে এইচএস এর জন্য সেভাবে তৈরি হলাম না। শুধু জয়েন্ট কি করে পেতে হবে তার জন্য। হুম। এবং লেভেলটাও এরকম তৈরি হয়েছিল জয়েন্ট তো আমি পাবোই। এবং সবাই জানতো আমি তো জয়েন্ট পাবোই। কত র‍্যাংক হবে সেটা হচ্ছে বিষয়। ওহ! ভগবান উপরে হাসছিলেন সেদিনকার মতোই। জয়েন্টের রেজাল্ট বেরোলো, আমার জয়েন্টের লিস্টে নাম নেই।
আচ্ছা। আমার বোন আমার থেকে ৩ মাসের ছোট। আমার থেকে অনেক ইনফিরিয়র কোয়ালিটির পড়াশোনায়। আমরা পরীক্ষার পরে দুজন মিলে বসে আমাদের এমসিকিউ গুলো মিলিয়েছিলাম যে কি হুম। কোথায় কি কতটুকু কি করেছি না করেছি। হুম, 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 ওর আমার অলমোস্ট ওর থেকে আমার ডাবল নাম্বার আসছিল। হুম, হুম। ওর নাম ছিল, আমার নাম ছিল না। আচ্ছা। তো সেদিন দেখেছিলাম পৃথিবীতে মানুষ কিভাবে পাল্টে যায়। যারা আমাকে বন্ধু হিসেবে পাওয়ার জন্য গর্ব অনুভব করত, হুম। তারা আমার ধারে কাছেও হতে হচ্ছে না। আচ্ছা। আমি সেই সময় একটা নাথিং ফর মানে এনিথিং হয়ে গেলাম। হুম। সাডেনলি জয়েন্ট ইন্টু রেজলভেন্ট বয়। যাই হোক সে বছর তো ওয়েট করতে হলো। তার পরের বছর সার্কের ইয়ে বেরোলো, এক্সাম কোটা বেরোলো। সার্ক মানে হচ্ছে যে আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, হুম, বাংলাদেশ, মলদ্বীপস, নেপাল। হুম। সেখানে র‍্যাংক করলাম। তো যে দেশের যে নাগরিক, সে দেশের তার না, অন্য কোনো একটা দেশকে থেকে চুজ করতে হবে, সেখানে সে পড়তে যাবে। আচ্ছা। তো যাই হোক আমি ভাবনা চিন্তা করে দেখলাম যে উম একমাত্র হিন্দু দেশ হচ্ছে নেপাল, নেপালে যাবো। আচ্ছা। নেপালে গিয়ে আমাদের যেমন এইমস, ওদের হচ্ছে IOM, আচ্ছা। ইনস্টিটিউট অফ মেডিসিন। নেপালে গিয়ে ভর্তি হলাম। এই যে গেলাম, এর আগে আমি বাবা-মাকে ছেড়ে একটা দিনের জন্য কখনো থাকিনি। আচ্ছা। আর সে ওই ১৮ বছর ১৯ বছর বয়সে হুম, শুধু বাবা-মাকে ত্যাগ করল না, পুরো দেশ ত্যাগ করে বেরিয়ে চলে গেল। হুম। এবং মানে মানে ওই যে কি বলে না? দ্বীপান্তর করে দেওয়া এদের ব্যাপার হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি ১ম রিয়ালাইজ করলাম যে দ্বীপান্তর করে দেওয়া কাকে বলে। পরের দিনের সকালটাই তো অন্যরকম হয়ে গেল। সবকিছু, জীবনের সবকিছু সবকিছু। পাল্টে গেল। আর সেখানে যাদের সাথে আমি পড়তে গেছি তারা হচ্ছে এই ৬ খানা দেশের সব টপ ছেলেমেয়েরা। দে অল আর ফ্রম কনভেন্ট। আমি বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছি। আচ্ছা, আমি বাংলা মিডিয়াম কল্যাণী এক্সপেরিমেন্টাল থেকে পড়াশোনা করেছি। আচ্ছা, পড়াশোনায় যেমন থাকি না থাকি, ইংরেজিতে ছিলাম গোল্লা। আচ্ছা, যে ইংরেজি গড়গড় করে বলবো, পড়বো, ইয়ে করব, কিছুই ছিল না। ১ম দিন ক্লাসে গিয়ে বা অ্যানাটমি ক্লাসে গিয়ে বই ধরিয়ে দেওয়া হলো, সেই বইটা মানে গ্রেজ অ্যানাটমি। হুম, ৬,০০০ পাতার গ্রেজ অ্যানাটমি। আচ্ছা, যার ১ পাতা পড়ার ক্ষমতা নেই, তার ৬,০০০ পাতার গ্রেজ অ্যানাটমি ধরিয়ে দেওয়া হয়েছে তাকে। আচ্ছা, আমি বললাম, "আমার তো ৬০ আচ্ছা, বছরও শেষ করতে পারবো না। আমার আচ্ছা, সে এমবিবিএস হবে না।" আচ্ছা, সামহাউ হয়ে যায়। ভগবান করিয়ে নেন। ওকে, আমাদের তখন এমবিবিএস এর ফাইনালে এতটাই কঠিন পরীক্ষা ছিল, হুম, ৩৬ খানা পেপার, রিটেন পেপার হুম, আর ৩২ খানা ভাইভা ছিল। ওকে, টোটাল ৩ মাস ধরে কন্টিনিউ এক্সাম চলত। আচ্ছা, অনেকেরই নার্ভাস ব্রেকডাউন হতো। আচ্ছা, এবং একবারে পাস করা খুব কম। আমাদের যে ফার্স্ট বয়, সে ৩ টে পরীক্ষা দেওয়ার পরে তার নার্ভাস ব্রেকডাউন হলো, সে পরীক্ষা দিতে পারল না। ওকে, মোটামুটি ৪-৫ জন এরকম হলো। আচ্ছা, দেখ আমি পরীক্ষাটা দিলাম। কিন্তু আমার ৩ টে পেপার আটকে গেল। ৬ মাস পরে আবার পরীক্ষা। ওকে, ৬ মাস পরে আবার পরীক্ষা দিলাম, পাস করলাম, বেরিয়ে চলে এলাম। ওখানে গিয়ে আমার পরিচয় হয়েছিল পশুপতিনাথ জির সাথে। মানে আচ্ছা, স্বয়ং ঈশ্বরের সাথে। মানে আমি খুব শিব ভক্ত। তো আমি বাবার সাথে ওখানে গিয়ে ১ম আমার পরিচয় হলো। কাঠমান্ডুতে পশুপতিনাথ মন্দিরে তাকে ১ম দেখলাম। এবং ওই ওখানে তো আমি ৫.৫ বছর, এই ৫.৫ নয়, ৬ বছর ছিলাম তো। ৬ বছরে আমি আ প্রতি সপ্তাহে ১ দিন করে আমি ওই মন্দিরে গিয়ে আ শিবজির সামনে, মানে পশুপতিনাথজির সামনে বসে থাকতাম। হুম, হুম, আর উনার কাছে বলতাম যে, "আমার ছেলে আজ হবে এবং আমার ছেলে পশুপতিনাথ, তুমি নিজে আমার ছেলে হয়ে আসবে।" হুম, যাই হোক, তো ফিরে এলাম দেশে। হুম, তখন চোখে হাজারো স্বপ্ন। মানে ভার্গব রায় থেকে তখন আমি ডক্টর ভার্গব রায়। হুম, হুম? ও মানে লম্বা চুল ছিল। আচ্ছা, পনিটেল করে রাখতাম। আচ্ছা, সেই সময় ছবি দেখলে আমাকে চিনতে পারবে না তুমি। আচ্ছা। এখন। নেব বিফোর আফটার ছবি। তো আহ আমাকে এখানে যখন ফিরে এলাম, এসে আমি এখানে গান্ধী হসপিটালে হাউস স্টাফ হিসেবে জয়েন করলাম। তো ওকে, আমাকে তখন হিপি ডাক্তার বলা হতো। আচ্ছা, হাউস স্টাফ বলে। না, তাহলে? চুলের জন্য। ওহো! আচ্ছা, হিপি ডাক্তার। আচ্ছা, যাই হোক, বেশ ফেমাস হয়ে গেলাম খুব তাড়াতাড়ি।
কিন্তু ডাক্তারিটা স্ট্রাগলিং, মানে জুনিয়র ডাক্তারের কাছে পেশেন্ট দেখাতে আসবে চেম্বারে, তারা তো ভরসা পায় না। তারা প্রথম জিজ্ঞেস করে, দুটো কথা তারা জিজ্ঞেস করে। প্রথম কথা তারা জিজ্ঞেস করে কতদিন হলো প্র্যাকটিস করে, কত বয়স, আর দ্বিতীয় কথা হচ্ছে কাস্ট কি। আচ্ছা ঠিক আছে, না টাইটেলটা কি, আচ্ছা, মানে কোটায় চাকরি পেয়েছে কিনা সেটা জানা কোথায় পেয়েছে কিনা সেটা আচ্ছা জানছে, এবং তার আচ্ছা কত অভিজ্ঞতা। কত অভিজ্ঞতা। আচ্ছা, আর এখন একটা নতুন যোগ হয়েছে, সেটা হচ্ছে গুগল দেখা। গুগল দেখা, তার র্যাঙ্কিং কি আছে, গুগল না, রেটিং কি আছে? ওষুধগুলো যেগুলো লিখেছে সেগুলো গুগলে কি বলছে। আচ্ছা, গুগলে কি বলছে? ওখানে প্রায় 3.5 বছর হাউসসার্ভিস করলাম। করার পরে তার আগে থেকেই আমি মেডিসিন ওরিয়েন্টেড ছেলে, আমরা মেডিসিনই করবো। কিন্তু আমার হাত খুব ভালো ছিল, বাড়ি থেকে চাপ দিচ্ছিল সার্জারি করো, আর ইজি ওয়ে টু আর্ন, মেডিসিনের তৈরি হতে বড় হতে অনেক সময় লেগে যাবে, এইসব চলছিল। পিজির জন্য চেষ্টা করছিলাম। তার মাঝখানে দুটো ডিপ্লোমা করলাম, একটা ডিপ্লোমা ইন কার্ডিওলজি এবং ডিপ্লোমা ইন ডায়াবেটোলজি, এই দুটো কোর্স করলাম। MRCP তে জয়েন করলাম আয়ারল্যান্ডে। ইন্ডিয়ান এখান থেকে পার্ট 1 কমপ্লিট করলাম, পার্ট 2 শুরু করলাম। পার্ট 2 শুরু করার 3 মাসের পরে আমার আয়ারল্যান্ডে যাওয়ার কথা, কিন্তু আমি তখন ওটাকে গেলাম না, আমি কমপ্লিট করি MRCP। পার্ট 1 গিয়ে আমি ছেড়ে দিয়েছি। তারপরে এমডি হলো। তো এই হচ্ছে আমার এডুকেশন ইয়ের ব্যাপার। আমি প্র্যাকটিস করছি 18 বছর, ওকে মানে আমি পাশ করেছি 2016-তে, ওকে এই 2006, সরি, আচ্ছা এমবিবিএস পাস করেছি 2006, এটা 2024, মানে 18 বছর। 18 বছর প্র্যাকটিস করছি। আপাতত আমি এখন অনেক কষ্টের সৃষ্টি একটা হসপিটাল তৈরি করেছি, ওটা আমার স্বপ্ন ছিল। আমি তাকে আমার নিজের ছেলে ভাবি, কারণ তার নাম আমি দিয়েছি পশুপতিনাথজি, পশুপতিনাথ মাল্টি স্পেশালিটি হসপিটাল। সে আমার ছেলে, আমি তাকে ছেলের মতোই স্নেহ করি এবং শ্রদ্ধা করি। সেকেন্ড পরিচয় আমার, আমি একজন কনসালটেন্ট ফিজিশিয়ান প্লাস ডায়াবেটোলজিস্ট প্লাস কার্ডিওলজিস্ট প্লাস চেস্ট মেডিসিন। আর তার সাথে নিউলি অ্যাডেড আমার যেটা সেটা হচ্ছে আমি এখন অ্যাসোসিয়েট প্রফেসর অফ BHU, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। আচ্ছা তো স্ট্রাগল করতে করতে আজকে এই জায়গায় এসে যে জায়গাটা এসে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে আমার হসপিটালটা কে একটা সময় যেখানে মনে হয়েছিল অসম্ভব নয়, বহু ঋণের মাধ্যমে জর্জরিত হয়ে অনেক কষ্ট করে আজকে হসপিটালের বয়স প্রায় 2.5 বছর। তো ঈশ্বরের কৃপায় অল্প সময়ের মধ্যেই মানুষ ভালোবেসেছে, গ্রহণ করেছে। আর আমার একটাই শেষ কথা, যে আমি এমন সার্ভিস, ডাক্তারি তো সবাই করে, ট্রিটমেন্ট তো সবাই করে, একদমই তাই। বাট আই শুড গিভ দ্য বেস্ট সার্ভিস টু দ্য পেশেন্ট হু আর কামিং বিং আ সিক। স্যার, এই সার্ভিস ওরিয়েন্টেশনে একটা আমার জাস্ট কথা বলতে ইচ্ছা করছে, যেটা আমার জানবার খুব ইচ্ছা আছে। আমরা ভীষণভাবে দেখি, মানে ওপেন মার্কেট তো এখন চারিদিকে, যেরকম আপনি একটু আগে একটা উদাহরণ রিজাম্বলেন্স দিলেন যে গুগলে দেখে নিচ্ছে কি নাকি, এখন যেহেতু ওপেন মার্কেট, তো আমরা প্রচন্ড না দেখতে পাই কি এই ডাক্তারি আর মানে লোকে বলে হচ্ছে জুলুমবাজি, দুটোর জন্য কোথায় মার্কেট একটা এক হয়ে গেছে। সেখানে আপনার মতো মানুষের সাথে কথা বলছি, আবার অন্যান্য মানুষের সাথে, অন্যান্য ডাক্তারবাবুদের সাথে যখন কথা বলছি, কোথায় যেন একটা মানে তফাৎ, কোথায় যেন একটা ফারাক। তো এই জিনিসটার জন্যটা কি মানে আমাদের কি মার্কেট দায়ী, নাকি আমাদের মোনোটোনাস বা মোনোপলি মেডিসিন মার্কেট দায়ী, নাকি এর জন্য মেন মানে কাকে আমি মানে ছড়িটা রাখবো কার মাথায়? এটা তো খুব মানে রিলেভেন্ট প্রশ্ন আজকের দিনে, কারণ আজকে একটা সময় ছিল ডাক্তাররা ছিল মানুষের কাছে ভগবান, আজকে ডাক্তাররা হচ্ছে সবচেয়ে বড় খারাপ মানুষ সমাজের কাছে। দেখো, এটা সব ফিল্ডেই না কিছু ভালো মানুষ থাকে, কিছু খারাপ মানুষ থাকে। তারা তাদের ফিল্ডটাকে বা তাদের প্রফেশনটাকে কিভাবে এক্সিকিউট করবে, দ্যাট অলওয়েজ ডিপেন্ড অন হিম। সে কতটা প্রলোভনে পা দেবে, সে কতটা প্রভোকেটেড হবে, এবং সে কতটা মানে ডাক্তারিটা তার কাছে পেশা না নেশা, এক্স্যাক্টলি এটা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি যদি তোমার সাবজেক্টকে ভালোবাসো,
হুম। পয়সা দেখো সবাই ইনকাম করার জন্যই চেষ্টা করছে। সে তো অবভিয়াসলি। যে যে খুন করছে তার পেছনেও সে টাকা নিয়েই করছে, যে মানুষকে প্রাণ দিচ্ছে সেও টাকা নিয়েই একদম, করছে। একদম, একদম। whatever whoever is হুম, হুম, doing হুম, whatever he is doing হুম। টাকা নিয়ে করছে, বাট ইট ইজ if it is the first motive হুম। যে আমি কামাবো, তাহলেই গন্ডগোল। তাহলে সে তো বিপথে যেতে বাধ্য। একদম। তখন তার কাছে সার্ভিসটা হয়ে যায় সেকেন্ডারি, সেকেন্ডারি পার্টে চলে যাচ্ছে। ফার্স্ট পার্টটা হয়ে যায় যে আমি কি করে কামাবো, আরো কত নেবো। হুম, এই যে আরো আর আরো আর আরো, এই প্রলোভনে হুম। তারা কিছু ভুল করে ফেলে, এবং ডাক্তারি লাইনে প্রলোভনটা খুব বেশি। ওকে। ঠিক আছে? এবং একটা সময় যেহেতু আমাদের মানুষরা খুব শ্রদ্ধা করতেন, এই শ্রদ্ধাটাকে কিছু কিছু মানুষ হ্যাঁ। মিস ইউটিলাইজ করেছে, যার জন্য না আজকে ডাক্তারদের আজকে এই দশা হওয়ার জন্য ডাক্তাররা নিজেরাই দায়ী, কিন্তু সাধারণ মানুষের থেকে ডাক্তাররা নিজেরা বেশি দায়ী, কারণ কিছু মানুষ এইটাকে ব্যবসা হিসেবে ব্যবহার করে ফেলেছে। ওকে। তারা মানুষ দরদি কম হয়েছে, তারা পেশাকে ভালো আর কম বেসেছে, তাদের থেকে তাদের ওই মেন গোলটা হয়ে গেছে টাকাটা। বুঝতে পেরেছি। মানুষকে সেবা দেব, মানুষকে সেবা দিলে অটোমেটিক্যালি মানুষ আমায় ভালোবাসবে, আমার কাছে আসবে, হ্যাঁ। এই লজিকটাই মানুষ ভুলে গেছে। বেসিক্যালি যেটা হয় যে লোকে মাস ভলিউমে ইনকাম করার চেষ্টা করে ফেলেছে, নাকি মাল্টিপল ভলিউমে ইনকাম করবে। না, এইখানে এটা একটা মানে গন্ডগোল হয়ে শুধু তাই নয়, মানে বিভিন্ন ভাবে, হুম, বিভিন্ন ডাইভার্টেড ওয়েতে, শুধু একটা ভাবে নয়। এবং এই যে দেখো আজকে আমাদের এই মানে ওয়েস্ট বেঙ্গল থেকে সব লোক দৌড়ে দৌড়ে যায় হচ্ছে সাউথে, হুম। ওখানে নাকি খুব ভালো চিকিৎসা। হুম, আমি ব্যাঙ্গালোর মণিপালে 3.5 বছর ছিলাম, এমএস করতে গেছিলাম। হুম। ঠিক আছে, এমএস এর চান্স পেয়েছিলাম, এমএস করতে গেছিলাম। তো আমি দেখেছি যে তারা কতটুকু ভালো ট্রিটমেন্ট জানে। আহ, সত্যি কথা বলতে বাঙালিদের মতো এত ইন্টেলিজেন্ট ডাক্তার আর কেউ নেই ওখানে, কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে কটা আছে তার মধ্যে 10 জনের মধ্যে 6 জন বাঙালি ডাক্তার, ওকে, ওকে, আর বাকি সাউথ ইন্ডিয়ান। ওকে। মনিটরিংটা বাঙালিরাই করছে। না, ক্রিম গুলো ওখানে কিন্তু গুলো ওখানেই আছে। বাঙালি কিন্তু। হুম, 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 তো ওদের পলিসিটাই হচ্ছে এরকম যে ধরো তুমি আমার কাছে এসছো, তুমি একটা অন্য ভাষার মানুষ, আমি একটা অন্য ভাষার মানুষ, হুম, হুম, ঠিক আছে, কিন্তু আমি তোমার থেকে একটা সুপিরিয়র জায়গায় বসে আছি, তুমি একটা আমার থেকে একটু ইনফিরিয়র জায়গায় বসে আছো, এবং সেখানে তুমি কিছু আমার কাছ থেকে চাইছো, হুম, হুম, কিছু সাহায্য চাইছো। হুম। একটা বাঙালি হলে কি করে, তাকে মনে করে এ কোনো আমার যোগ্যই নয়, তাকে সে হেয় করে, হ্যাঁ। তাকে তার নিজের ভাষায় কথা বলার জন্য জোর করে তাকে ইয়ে করে, কেন তুমি বলবে না, পারবে না কেন। আর ওরা কি করে, ওখানে যখন আমাদের বাঙালি পেশেন্টরা যায়, তারা বাংলা বলতে পারে না, তবু কষ্ট করে চিবিয়ে চিবিয়ে দুটো তিনটে বাংলা বলে, আর শুধু মা মা করে, আর পিঠে দুবার হাত বোলায়, ওদের অর্ধেক লোক ওখানেই ছেড়ে যায়। ইমোশনাল আর সাইকোলজিক্যাল এফেক্ট যেটা। এক্স্যাক্টলি। আর আমরা কি করি, চোখে মুখে বিরক্তি নিয়ে পেশেন্টটা এসছে, ঘরে ঢুকেছে, তার কোনো কোনো কমপ্লেনও শুনি না। সে যদি একটা জায়গায় দুটো বেশি কথা বলে, থামুন তো, এত কথা বলবেন না, এই বুঝে গেছি। যার প্রয়োজন নেই তার থেকে 10টা বেশি ইনভেস্টিগেশন লিখে দিল। হুম ও মানুষটা ঢুকে এমনিতে যে অসুস্থ ছিল তার আরো বেশি অসুস্থ হয়ে যাবে। টেনশনে পড়ে গেল। টেনশন না, তার একটা জায়গায় সে শুধুমাত্র শরীরে চিকিৎসা করতে যায়নি, সে সেখানে ভরসা পেতে গেছে, হুম, হুম, সাইকোলজিক্যাল সাপোর্ট পেতে গেছে। হুম, সেখানে ঢোকার সঙ্গে সঙ্গে তার যদি সাইকোলজিক্যাল সাপোর্ট সিস্টেমটাই ভেঙে যায়। হুম, হুম, ডাক্তার মানে দুটো মেডিসিন লিখে দেয় না, উই আর নট রোবট। হুম, আমাদেরকে সিম্প্যাথেটিক্যালি তাদেরকে ট্রিট করতে হবে। হুম, আমার কথা শুনে তার অর্ধেক রোগ এমনিই সরে যাবে। হুম। দেখো একটা টিউমার আমার কথা শুনে কখনো না কেটে বাদ দেওয়া যায় না, না। কিন্তু অ্যাটলিস্ট তাকে এই সাপোর্টটা দেওয়া যায় যে মা তুমি ভয় পেও না, আমি আছি, হুম, তুমি নিশ্চিন্তে ভালো চলে যাবে। আমি যদি তাকে বলি না এটা ক্যান্সারও হতে পারে, দেখা যাক বায়োপসি করার পরে কি বেরোয়, ক্যান্সার হলে তো অনেক ব্যাপার, এই করতে হবে এই করতে হবে, মনে শুধু এমনি মরে গেল। হুম। একদমই তাই। তো আমাদের এখানকার ডাক্তার আজ আমরা এই করে চলেছি। হ্যাঁ, একদমই। তো বেশিরভাগ হুম, তার জন্য আজকে আমরা এই বিশ্বাসের জায়গাটা হারিয়েছি, হুম, মানুষের কাছে ভরসার জায়গা হারিয়েছি। হুম, আমরা কিছু কিছু কাজ এমন করে ফেলেছি যার জন্য আমরা আজকে উম,
সব ডাক্তার সমাজ ফ্র্যাটার্নিটিটাই আজকে বদনাম হয়ে গেছে। বুঝতে পেরেছি, বুঝতে তো পেরেছি। এই হলো কি মেন ঘটনা। এটা সব ক্ষেত্রেই না ভালো মন্দ সব থাকে, কিন্তু যে মানুষগুলো হুম, মাসের সাথে একদম সরাসরি ভাবে যুক্ত, হুম, তাদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হুম, এবং সেন্সিটিভ প্রফেশন হচ্ছে ডাক্তার। হুম, হুম, প্রতিদিন তারা মানুষের সাথে মিশছে, হুম, প্রতিটা মানুষের সাথে মিশছে। হুম, সেটা সে কোটিপতি হতে পারে, সে দিনহারা মানুষ হতে পারে। হুম, তো এই ধরনের মানুষগুলো যখন ডাক্তারের কাছে আসে এবং সেই ডাক্তারের কাছ থেকে সেই সিম্প্যাথেটিক অ্যাপ্রোচটা পায় না, হুম, তখন তারা ডাক্তারকে গালি দেবে। এটা খুব স্বাভাবিক, নরমাল। খুবই স্বাভাবিক। আচ্ছা স্যার, তাহলে এই যে মানে এত মানে দুরন্ত ও মানে স্কুল লাইফ, দুরন্ত মানে আপনার ফ্যামিলি লাইফ, এত ভাগদৌড়, তারপরে এত সুন্দর একটা পড়াশোনার জার্নি, তারপরে বিদেশ থেকে এত সুন্দর একটা পড়াশোনা করে আসা, এখন এই হসপিটালের এস্টাবলিশমেন্ট, অনেকগুলো তো স্টেপ আপনি লাইফে দেখলেন আপনার এই মানে এজ প্যারামিটারে যদি বলি। তো এই অ্যাঙ্গেল থেকে যদি আমি একটা ধরি, মানে কিছু কিছু যে মানে মার্কেটে কিছু মিথ আছে, মানে আমাদের সমাজে কিছু স্টাইল অফ অ্যাকশনস আছে, যে মানুষের বুকে ব্যথা করছে তার মানেই কোলেস্টেরল হয়ে গেছে, মানে কার্ডিও অ্যাক্টিভ কিছু হয়তো তার কোনো কোনো কিছু না কিছু হলো, কোনো না সাজেশন মার্কেট থেকে ওপেন দিয়ে দিল যে যাও তুমি একটা পেসমেকার বসিয়ে নাও। অনেক রকমের ম্যাটার মার্কেটে হাউলিং হতে থাকে। আমরা যখন চায়ের দোকানে বসি আড্ডা মারি, ওখানে তো অনেক সব জানতা কামছালারা থাকে, তো শুনতে পারি। তো এই যে মিথ বা এটার সঠিক কি প্যারামিটার সেটা যদি একটু বলেন, তাহলে মানে আমাদের মানে আরো বেশি রিলেট করতে সুবিধা হয়। সঠিক ইনফরমেশনটা আমরা অ্যাকচুয়ালি পাই না। আজকের যুগে সবচেয়ে মানে হাইয়েস্ট মানে যেটা প্রিভ্যালেন্ট ডিজিজ বলো, হুম, হুম। সেটা কি জানো? না। সবচেয়ে প্রিভ্যালেন্ট ডিজিজ হচ্ছে যার অকারেন্স রেট অলমোস্ট মোর দ্যান ওকে, 80%, ওকে। সেটা হলো মানে 100টা পেশেন্ট মধ্যে 80 জন পেশেন্ট এই সমস্যায় ভুগছে। আচ্ছা, সেটা হলো অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। ওকে, ওকে। ঠিক আছে? আমাদের আমাদের কাছে যখন পেশেন্ট আসে না, আমাকে যখন পেশেন্ট আসে, হুম, হুম, মানে এটা আমি বলে বলছি না, আমি অলমোস্ট হসপিটালে মানে আমার চেম্বারে যখন পেশেন্টটি ঢোকে, তার আমি বডি ল্যাঙ্গুয়েজ দেখে, হুম, তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে, হুম, তার ওয়ে অফ টকিং দেখে, হুম, তার কমপ্লেন করার ঢং দেখে, হুম, তার প্রতিটা বডি ল্যাঙ্গুয়েজ দেখে, হুম, তার জেস্চার দেখে, হুম। আমি অলমোস্ট 6 টু মানে অ্যাটলিস্ট 30 to 40% আমি কিন্তু তার ডায়াগনোসিস করে নিতে পারি। আচ্ছা। তার কারণটা হচ্ছে এখানে একটা হচ্ছে এক্সপেরিয়েন্স, হুম, 18 বছর প্র্যাকটিস করছি। হুম, সেকেন্ড হচ্ছে আমি মানুষকে খুব পড়ি, দেখি, তার হুম, প্রতিটা মুভমেন্টকে খুব আমি লক্ষ্য করি। হুম, এবং হুম, যেহেতু অনেকদিন ধরে প্র্যাকটিস করছি, করতে হুম, করতে এই অভ্যাসটা হয়ে যায় উম, ডাক্তারদের ক্ষেত্রে। হুম। যদি না সে বায়াসড হয়, আচ্ছা। যদি বায়াসড হয় তাহলে সে পড়তে পারবে না। হুম, যদি বায়াস না হয় তাহলে তার ক্ষেত্রে মানে অ্যাটলিস্ট 30% ডায়াগনোস হয়ে যায়। তারপরে রক্ত পরীক্ষা, ইউএসজি, ইকো, ওকে, অমুক তমুক যাই হোক না কেন, সেটা পরে দেখা যাবে। সেগুলো হচ্ছে স্পেসিফিক ডায়াগনোসিস, কিন্তু হুম, অ্যাটলিস্ট প্রভিশনাল একটা ডায়াগনোসিস আমরা করে ফেলি। ওকে। এই যে তুমি এই কথাটা বললে যে বুকে একটু ব্যথা হলো, ভয় পেলো, দৌড়ে গেল ডাক্তারের কাছে। আমার কি হলো? হার্টের কোনো একটা জায়গায় ব্লক হলো, কি কোথাও একটা আহ, মানে ইসচেমিক পেন হচ্ছে, কি আমার আহ, কি হচ্ছে, সে মানে ভয় পেয়ে যাবে। সাধারণ মানুষ ভয় পাবেই। হুম, হুম, হুম। তো হু উইল গাইড? ডাক্তারই তো গাইড করবে না। ডেফিনিটলি আপনারাই আপনার গাইড তো করবেন। আমি সেই মানুষটা আসার পরে যদি তাকে হুম, আরো প্যানিক করি, তোমার হুম, এটার পরে এটা হতে পারে, এটা পরে হুম, ওটা হতে পারে, সে তো অটোমেটিক প্যানিক হয়ে এসছে। হুম, হুম। তো আমার প্রথম কাজ তাকে সাহারা দেওয়া, তোমার যাই হোক না কেন আমি দেখে নিচ্ছি, একদম, একদম, একদম। তাই তো? হুম, সেকেন্ড হচ্ছে এই যে যারা এই প্যানিকড হয়ে আসে, হুম, বুকে ব্যথা বলো হুম, বা এনিথিং হোয়াট এভার দ্য কজ নিয়ে আসে, হুম, হুম, হুম। তুমি জেনে নিও 70 to 80% কোমরবিডিটি তাদের ডিপ্রেশন বা অ্যাংজাইটি ভুগছে। আচ্ছা। তারপরে বাকি সুগার, প্রেশার, হার্টের সমস্যা, কোলেস্টেরল বেশি, থাইরয়েড হুম, বা শ্বাসকষ্টের সমস্যা, অমুক তমুক যাই থাকুক না কেন, আচ্ছা। টেনশনের 60 to 70% পেশেন্ট কিন্তু এর সাথে সাথে কোমরবিডিটি, ওই যে ওই ডিপ্রেশন এবং অ্যাংজাইটি ভুগছে। এবার তুমি সেই অ্যাংজাইটি ডিপ্রেশনকে যদি তুমি তাকে প্রশ্নবিত না করো, তাকে হুম, যদি সেই জায়গাটা ভরসাটা না দাও, হুম, তাহলে হুম। তার রোগটা আরো বেড়েই যাবে না? ডেফিনিটলি, ডেফিনিটলি। এবং আল্টিমেটলি তুমি আমরা দেখেছি হুম, বেশিরভাগ ক্ষেত্রে মানে যারা মোটামুটি ধরো 30 to 45 এর মধ্যে, হুম, মেল অ্যান্ড ফিমেল বোথ আর হুম, মানে বলছে বুকে ব্যথা নিয়ে এসেছি, হুম,
আমি ইসিজি করতে তাকে পাঠাচ্ছি, হুম। কিন্তু আমি জানি ইসিজি কিছু পাবো না। আচ্ছা। দ্যাট ইজ অনলি বিকজ অফ এনি কাইন্ড অফ জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার। সে ওকে, কোনো একটা টেনশনে আছে, বা তার ওকে। ফ্যামিলিগত হোক, তার পেশাগত হোক, বা হোয়াট এভার। গ্যাস থেকেও তো বুকে ব্যথা হতে পারে। গ্যাস্ট্রিক হতে পারে, কিন্তু ধরো তার রিকারেন্ট হচ্ছে, আচ্ছা। ঠিক আছে? আমি জানি তার ইসিজি নরমাল আসবে, কিন্তু আমাকে তো রুল আউট করতেই হবে। হ্যাঁ, ডেফিনিটলি। রুল আউটটা আমি করতেই আপনাকে হবে। তো আপনার আমি প্রসিডিং এ যেতেই হবে। ইসিজি করতে পাঠালাম। হুম, হুম, আমি যদি দেখি ইসিজি করে যে ইসিজি তে কিচ্ছু নেই, হুম। তাহলে তার ইকো করার দরকার আছে কি? তার তো প্রয়োজনই হচ্ছে না কিছু। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে তাকে ইকো করতে বলতে পাঠাতে হচ্ছে। ওকে। আমার 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 কাছে কতগুলো অস্ত্র আছে। হুম, হুম। তার মধ্যে কি প্রধান অস্ত্র? সেটা আমার স্টেথোস্কোপ। হ্যাঁ। ওই স্টেথোটা দিয়ে আমি যখন তার বুকে ধরবো, হুম। অস্কালটেল করবো, তখন তো আমি বুঝে যাবো তার কোনো ভালভুলার হার্ট ডিজিজ আছে কিনা। ওকে। ঠিক আছে? যদি ভালভুলার হার্ট ডিজিজ না থাকে, হুম, যদি ইসিজি নরমাল হয়, হুম। তাহলে তার বুকে ব্যথার জন্য আমি কেন টিএমটি করতে পাঠাবো? কেন আমি তাকে ইকো করতে পাঠাবো? ওই যে বিলটা বাড়িয়ে কারণ দিলেন। আমি জানি ওটা কিছু নেই, তা সত্ত্বেও পাঠাচ্ছি। হুম? বুঝতে পেরেছি। তো এই ধরনের কিছু কাজের আচ্ছা। জন্য মানুষ আজকে ওকে। ডাক্তারদের সম্বন্ধে এই ধরনের কথাবার্তা বলে। স্যার, ফুডটাও তো একটা রিলিভেন্ট আইটেম। আজকে যদি একটা না, বলুন, ভীষণ, ভীষণ। আপনি ধরুন আমরা যেভাবে আজকাল লাইফস্টাইল লিড করছি, তার সাথে ফুডটাও তো রিলেটেড। ভীষণ। সেক্ষেত্রে মানে কার্ডিও অ্যাক্টিভিটি বলুন, মানে আমরা এখন কেউ সাইকেল চালাই না। ম্যাক্সিমাম লোক গাড়ি চালাচ্ছে, নয় বাইক চালাচ্ছে। ২ কদম কোথাও হেঁটে যাবে, টোটোতে করে চলে গেল। এই যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। এর জন্য তো একটা তো মানে দেখো, প্রথম হচ্ছে যে আমাদের এই সেডেন্টারি লাইফস্টাইল হুম, এবং ফুড হ্যাবিট, হুম। এই দুটো হচ্ছে মেইন কারণ আমাদের শারীরিক রোগ তৈরি করার জন্য। ওকে। ঠিক আছে? সেডেন্টারি লাইফস্টাইল মানে হচ্ছে আমাদের এখন ফাস্ট লাইফ। হুম, সেই ফাস্ট লাইফের মধ্যে আমরা পারলেও টাইম বের করি না যে আমরা একটু মিনিমাম এক্সারসাইজ করব। ওকে। সেকেন্ড হচ্ছে, আমি যে জায়গাটায় ইচ্ছে করলেই হেঁটে যেতে পারি, সেই জায়গাটা আমি হেঁটে যাই না। আমি একটা বাইক বা একটা গাড়ি নিয়ে চলে যাই। হুম, আর আমরা যে একটা রোজকার নিয়ম মেনে একটা মিনিমাম এক্সারসাইজ করবো, বডি হুম। ফিজিক্যাল ওয়ার্ক করবো, সেটা আমরা করিই না। মানে এটা আমি বলছি, আমিও কিন্তু এক্ষেত্রে একই দোষী। ঠিক আছে? সারাদিন কাজ করে দূর আবার এখন জিমে যাবো, মানে গিয়ে দৌড়বো, ভালো ধর লেট খাই। এরকম ব্যাপার। বুঝতে পেরেছি। খাদ্যের ব্যাপারে তো ভীষণভাবেই খাদ্যের ব্যাপারে আমাদের যে কনসার্ন ডায়েটিশিয়ান যারা ভালো হুম, বলবেন। আমি জাস্ট একটু ছোট করে ধরে দিই। সেটা হচ্ছে, এক তো যেখানে খাদ্যটা তৈরি হচ্ছে, মানে সেটা একটা ভেজালে তৈরি হচ্ছে। নানা রকম পেস্টিসাইড দেয়া হচ্ছে, হুম, নানা রকম প্রিজারভেটিভ দেয়া হচ্ছে। হুম, ফলে যেখান থেকে উৎপাদন হচ্ছে, সেই উৎপাদনের জায়গাটাই আজকে আগের মতো সেরকম হুম, শুদ্ধ নেই। হুম, তাহলে আমরা যেটা পাচ্ছি বাজার থেকে, সেটা কিন্তু অলরেডি হুম, আ তার মধ্যে কিছু বিষক্রিয়া, কিছু অমুক-তমুক হয়েই আছে। হুম, হুম, তারপরে আমরা কি করছি না, যখন যে ধরনের খাবার খাওয়া উচিত হুম, সেগুলো না খেয়ে আমরা ফাস্ট ফুডকে বেশি খাচ্ছি, আমরা কুইক ফুডকে বেশি খাচ্ছি, আমাদের রান্না-বান্না করার ধরন চলে গেছে। আমরা রেস্টুরেন্ট থেকে এনে খাচ্ছি, হুম, স্পাইসি খাবার খাচ্ছি, অসময়ে খাচ্ছি। যেগুলো খাওয়া উচিত নয় সে ধরনের খাবার খাচ্ছি, অয়েলি ফুড খাচ্ছি, হুম, যেগুলো আমাদের কোলেস্টেরল বাড়িয়ে দেয় সে ওষুধ খাচ্ছি। যে ধরনের খাবার আমাদের প্রেশারকে বাড়িয়ে দেয় সেগুলো হুম, খাচ্ছি। হুম, যে ধরনের ওষুধ আমাদের যত রকমের মেটাবলিক ডিসঅর্ডার আছে হুম, সেগুলো তৈরি করে, সেগুলো আমরা খাচ্ছি। হুম, দিনের পর দিন আমরা ফ্রিজে খাবার রেখে দিচ্ছি, তারপরে সেটা আমরা গরম করে খাচ্ছি। মাইক্রোওভেনে দিয়ে খাচ্ছি, যে মাইক্রোওভেনের খাবারটাকে কিন্তু ভীষণভাবে ক্ষতি করে। তার মধ্যে বিভিন্ন ধরনের উম আ আ মাইক্রো অর্গানিজম তৈরি করে, যেগুলো কিন্তু দেহের পক্ষে খুব খারাপ। ওকে। ঠিক আছে? তো আমাদের লাইফ এখন এত ফাস্ট হয়ে গেছে যে আমরা, একটা সময় আমাদের ঠাকুমা দিদিমারা যারা ওই উনুনে রান্না করে খেত, হুম, আমাদের কাছে গ্যাস আসা সত্ত্বেও আমরা নিজেরা রান্না করে খাই না। হুম, আমরা কি করি না, ওই দোকান থেকে আনিয়ে নিই, বা হুম, আজকে জোম্যাটোর যুগ হয়ে গেছে, সুইগির যুগ হয়ে গেছে, ব্যাস। হুম, হুম। This is বুঝতে very bad. পেরেছি। সেটা খুব ক্ষতি করে আমাদের দেহের উপরে। আচ্ছা, এই যে আমাদের ধরুন এই যে এখন একটা কিছুদিন আগে যে একটা মহামারী গেল COVID-19, তো আ মানে এটার সাথে কি মানুষের ইমিউন সিস্টেম বলুন বা কার্ডিও অ্যাক্টিভিটি বলুন, কোনো না কোনো দিকে কি কোনো মানে ক্ষতি হয়েছে বা কিছু কি গন্ডগোল হয়েছে? না, ইমিউনিটি তো বাড়িয়েছে। ইমিউনিটিটাও বাড়িয়েছে। ইমিউনিটি বাড়িয়েছে। যারা বেঁচে গেছে তারা তো ইমিউনিটি তাদের বেড়ে গেছে। হ্যাঁ। ঠিক আছে? হুম, তাদের মধ্যে অ্যান্টিজেন তৈরি হয়ে গেছে দেহের হুম, মধ্যে। হুম, তাদের মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা আরো বেড়ে গেছে আগে থেকে। হুম, হুম। কিন্তু হ্যাঁ, হার্টের ক্ষেত্রে ক্ষতি কিছু করতে পারে। যেমন হার্টের ক্ষেত্রে দেখো, কোভিড মানে হচ্ছে ইট ইস আ কমপ্লিট বডির একটা ইনফ্লামেটরি প্রসেস। আচ্ছা। এই ইনফ্লামেটরি প্রসেসটা হার্টকেও এফেক্ট করেছে। হুম, হার্টের মায়োকার্ডিয়ামকে এফেক্ট করেছে। হার্টের যে মাসল মায়োকার্ডিয়াম, হুম, তার মানে তাতেও ইনফ্লামেশন হয়েছে।
যখন পুরো বডিতে হয়েছে, তার জন্য তার কি হয়েছে, কারো কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, মানে হার্টটা বড় হতে পারে, মাসল দুর্বল হতে পারে। আচ্ছা আচ্ছা, তারপরে আরো আছে, এটা একটা ট্রেস হিসেবে কাজ করেছে। ট্রেস হওয়ার জন্য কি হয়েছে, সাইটোকাইনস বেরিয়েছে। আচ্ছা সাইটোকাইনস কি করে না, আমাদের দেহে যে করোনারি আর্টারি প্লাক থাকে, সে প্লাকগুলোকে ডিসলজ করতে সাহায্য করে, ফলে হার্ট অ্যাটাক করার সম্ভাবনা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ফলে হার্টের উপরে তো কোভিড এর ভীষণ বড় রোল আছে ক্ষতি করার জন্য। ওকে এবার কাকে কতটা করেছে সেটা ডিপেন্ড করা হচ্ছে তার মধ্যে কতটা ইমিউনিটি আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তার মধ্যে কতগুলো কোমোবিলিটি আছে, অর্থাৎ সুগারের পেশেন্ট হলে, প্রেশারের পেশেন্ট হলে, স্মোকার হলে, অ্যালকোহলিক হলে, তারপরে তোমার তোমার যদি আরো কিছু মেটাবলিক ডিসঅর্ডার আছে সেগুলো যদি থাকে, তাদের ক্ষেত্রে বেশি ক্ষতি করবে। যার কোনো কোমোবিলিটি নেই তার পক্ষে কম ক্ষতি করবে। ঠিক আছে, তো ঝড় যেমন উঠবে নির্ভর করছে তোমার বাড়িটা কত শক্ত, তার উপর সে দাঁড়িয়ে থাকবে কি থাকবে না। কিন্তু কোভিড ইমিউনিটিকে বাড়িয়েছে, কিন্তু হার্টের ক্ষতি করেছে। আচ্ছা তো এই যে আপনি স্মোকিং অ্যালকোহল যেগুলো বললেন, মানে বিভিন্ন ধরনের নেশা জাতীয় যে দ্রব্যগুলো আছে, তো কোনো কোনো জায়গায় কোনো কোনো একটা শোনা যায় একটা কথা, আমি জানি না ইটস এ মিথ অর রিয়েল থিং, যে একটা যদি প্রপার কোনো কনজাম্পশন যদি কেউ অ্যালকোহল কোয়ান্টিটি নেয় তার নাকি হার্ট ভালো থাকে, এটা কি সত্যি? এই নিয়ে অনেক বিতর্ক আছে। আচ্ছা রিসেন্ট যে সমস্ত স্টাডি হয়েছে, কোথাও প্রমাণ করতে পারিনি যে এই পরিমাণ অ্যালকোহল নিলে সেটা হার্টের জন্য ভালো। এমন কোনো প্রমাণ আজ পর্যন্ত কোনো স্টাডিতে পাওয়া যায়নি। ওকে ওকে তবে হ্যাঁ, কিছু কিছু হাইপোথেটিক্যাল আইডিয়া আছে যেখানে বলা হয় যে দ্য লিমিট অফ অ্যালকোহল হোয়াট ইউ ক্যান টেক অর ইউ ক্যান কনজিউম আ ডে, যেটা কিছু কিছু ক্ষেত্রে ভালো করতে পারে। ইন দ্যাট সেন্স, যেমন রেড ওয়াইন। আচ্ছা রেড ওয়াইন অনেকে বলে এটা হাইপোথেটিক্যাল আছে, কিন্তু কিছুটা রিসার্চও আছে যে কোয়ান্টিটি যদি ইয়ে করে নেওয়া হয়, মিনিমাম নেওয়া হয়, সেটা আমি বলে দিচ্ছি কোয়ান্টিটিটা, তাহলে আমাদের এইচডিএল কে বাড়ায়, মানে গুড কোলেস্টেরলকে বাড়ায়। ওকে ওকে কিন্তু গুড কোলেস্টেরল বাড়ানো তো অনেক উপায় আছে। আমি এক্সারসাইজ করলে বাড়বে, আমার কিছু ফুড আছে সেই ফুড গুলোকে খেলে বাড়বে, আমি স্ট্যাটিন খেলে বাড়বে, তো এই মদ খেয়ে কেন বাড়াবো? ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। সেকেন্ড, তুমি যে কোয়ান্টিটির কথা বললে, একটা ছোট ইয়ে আছে, বলা হয় যে 12 আউন্স বিয়ার, যেখানে 7% তোমার অ্যালকোহল ইয়ে আছে, 4% রেড ওয়াইন, যার মধ্যে মোটামুটি 35 to 40% অ্যালকোহল কনসেন্ট্রেট থাকে, আর ফুল প্রুফ তোমার স্পিরিট, আচ্ছা যাতে 70 to অ্যাবাভ কনসেন্ট্রেশন থাকে, সেটা হচ্ছে 1.5 আউন্স আ ডে। আচ্ছা It is not recommended, but it can not cause any kind of that kind of harm ওকে to a person. বুঝতে পেরেছি। এটা ছেলেদের জন্য, মেয়েদের জন্য এটি খাপ, পুরোটা নেমে যাচ্ছে নিচে, মানে 6টা হয়ে যাবে 12, এই 12টা হয়ে যাবে 6, 4 আউন্স হয়ে যাবে 2 আউন্স, 1.5 আউন্স হয়ে যাবে 7.75 আউন্স। বুঝতে পেরেছি, দ্যাট ইজ বলা হয় সেফটি লেভেল। সেফটি লেভেল। না তাহলে তো ধরুন এবার এখনকার যা লাইফস্টাইল বা এখনকার যা ফাস্ট মুভিং ক্যারিয়ার, মানুষের ঘুম ঠিক হয় না, সেক্ষেত্রেও কি হার্ট এফেক্টেড হয়? নিশ্চয়ই ঘুম ঠিক হয় না, অনেকের ঘুম কেন ঠিক হয় না? ঘুম ঠিক না হওয়ার পিছনে দুটো কারণ। ওই তো ফোন ঘাটছে সারাক্ষণ ধরে, ঘুম হবে কি করে? মানে কোনো না কোনো বিষয়ে ট্রেসে আছে, তাই তো? ট্রেস যখন তোমার থাকবে, সেই ট্রেসটা, আজকের লাইফ এতটাই কমপ্লিকেটেড লাইফ এবং এতটাই ফাস্ট লাইফ, ট্রেস নেই এরকম পৃথিবীতে কেউ নেই। ট্রেস সবার আছে, কিন্তু ট্রেস অ্যাবজর্ব করার কার কত ক্ষমতা আছে তার উপর ডিপেন্ড করে তার লাইফটা কেমন চলছে। ঠিক আছে, ট্রেস হ্যাভিং, এভরিবডি ইজ সাফারিং ফ্রম ট্রেস, বাট তোমার মধ্যে কতটা ইমিউনিটি আছে সেটাকে তুমি কতটা অ্যাবজর্ব করতে পারবে। একটা স্পঞ্জের মধ্যে তুমি জল ঢালছো, সেই স্পঞ্জটা কতটা জল অ্যাবজর্ব করতে পারবে তার উপরে সে তো তার ধারণ ক্ষমতা না। মানুষের ক্ষেত্রেও তাই, ট্রেস সবার আছে, বাট তুমি সেই ট্রেসটাকে কতটা নিতে পারছো, কতটা অ্যাবজর্ব করতে পারছো, সেটা তোমার ডেইলি লাইফকে কতটা ডিস্টার্ব করছে বা কতটা কম করছে। যদি করে তাহলে সেক্ষেত্রে তোমার হার্ট এফেক্টেড হচ্ছে। কারণ ট্রেস ওই একইভাবে বিভিন্ন সাইটোকাইন্স এবং বিভিন্ন রকমের ট্রেস রিলেটেড আমাদের যে হরমোনাল ইয়েগুলো আছে, যেগুলো আমাদের ক্ষতি করে, সেগুলোকে কিন্তু রিলিজ করে।
ইনফ্লামেটরি ফ্যাক্টর গুলোকে। বুঝতে পেরেছি। তাহলে সেক্ষেত্রে স্ট্রেস ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর যেটা আমাদের হার্টের ক্ষতি করছে। ওকে, ওকে, বুঝতে পেরেছি। তাহলে মানে আমি যদি ধরে নিই এখন যেটা বেশ কিছু রিসার্চ ওয়ার্ক বলুন বা বেশ কিছু কিছু আপডেট নিউজ থেকে দেখতে পাচ্ছি যে এআই নতুনভাবে কিছু ইমপ্লিমেন্ট করছে যে ক্ষেত্রে মানুষের কার্ডিও অ্যাক্টিভিটি বা মানুষের পেসমেকার যারা নিচ্ছে তার মধ্যে কিছু কিছু এআই ইমপ্লিমেন্টেশন হচ্ছে। তো এটা কি এফেক্টিভ? মানে দেখো, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি একটা খুব নতুন ইন্টারেস্টিং টার্মিনোলজি। হুম, হুম। আমরা আজকাল অনেকে ইউজ করি কিন্তু এর মানেটা বেশিরভাগ লোকই জানে না। না, না। ঠিক আছে? অন্তত আমাদের দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলার মতো অবস্থা এখনো এসে পৌঁছায়নি। ওকে। ঠিক আছে? মানে ডেভেলপড কান্ট্রিতে, হুম, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক কিছুই হচ্ছে। হুম, হুম, কিন্তু আমাদের এখনো পর্যন্ত সেই লেভেলে গিয়ে পৌঁছায়নি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আমাদের এই হার্টের ব্যাপারে কতটা কি সাহায্য করতে পারে না করতে পারে হুম। সে অবস্থায় আমরা গিয়ে এখনো আচ্ছা, পৌঁছেইনি আমরা। ওকে, তো এই বিষয়টা না এখনই আলোচনা করাটা সময় আসেনি। আরো ২-৪ ওকে। বছর যাক। আচ্ছা, কারণ কাজ চলছে। আচ্ছা। বিভিন্ন ক্ষেত্রেই হুম, এআই এর মাধ্যমে কাজ করা হচ্ছে। হুম, হ্যাঁ, আমাদের ঘরেও আজকে এআই ঢুকে পড়েছে। হুম, ঠিক আছে? আমরা মোবাইল ঘাঁটছি তাদের মধ্যে এআই আছে, আমাদের হুম, টিভি ঘাঁটছি, স্মার্ট যা করছি তার মধ্যে এআই আছে। হুম, হুম। কিন্তু আমাদের শরীরের উপরে এআই এর কাজ করার মতো ওই আ মানে বৈজ্ঞানিক ইয়েতে জায়গায় আমরা পৌঁছাইনি। ওইটা এই এখনই আলোচনা না করাটাই ভালো। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। স্যার তাহলে একটা কথা খুব বলতে ইচ্ছা করছে যে আজকে এই যে মিথ নিয়ে আমরা মার্কেটে চলছি, আ বিভিন্ন রকমের অপ্রাসঙ্গিক ভ্রান্ত ধারণা নিয়ে আমরা প্রত্যেকদিন আ রাস্তায় হেঁটে বেড়াচ্ছি। যে সাবজেক্টটা নিয়ে আমরা জানিই না, সেই সাবজেক্টটাকে নিয়ে আমরা আলোচনা করছি। তো মানে সাধারণ মানুষ তাদের কার্ডিও অ্যাক্টিভিটি বলুন বা তাদের আ হৃদরোগ আক্রান্ত কোনো ঘটনা বলুন বা কিভাবে তারা ঠিক থাকতে পারে বা আপনার কাছ থেকে যদি আমি একটা সাজেশন চাই, আপনি কি সাজেশন তাদের জন্য প্রেফার করবেন? তো ব্যাপার হলো যে অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দ্যান দ্য কিওর না? হুম, তো আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে অ ডিফারেন্ট অ্যাসপেক্ট আছে। তার মধ্যে হুম, যেগুলো মেইন আমি বলে মনে করি সেটা হচ্ছে রেগুলার একটা মিনিমাম এক্সারসাইজ অ্যান্ড ক্যালোরি লস যেটাকে বলা হয়। ওকে। 1000 ক্যালোরি লস 1000 ক্যালোরি লস করতে গেলে আমাদের মোটামুটি পার ডে 45 টু 50 মিনিটস ব্রিস্ক ওয়াকিং হোক বা দৌড়ানো হোক বা জোরে হাঁটা হোক এটা করতে হয়। মানে জিম ইজ নট নেসেসারি। নো অলওয়েজ নট জিম ইজ নেসেসারি। ওকে। রাস্তায় হাঁটো না। রাস্তায় হাঁটলেও সম্ভব, হুম, সাইকেল চালালেও সম্ভব, দৌড়ালেও হুম, সম্ভব। হুম। ওকে। সাঁতার কাটো সবচেয়ে ভালো। সুইমিং। বেস্ট। ঠিক আছে? দেখো জিমের কাজ হচ্ছে তোমার মাসল বিল্ড করার জন্য। হুম, হুম, ঠিক আছে? জিম কিন্তু তোমাকে ক্যালোরি লস করানোর জন্য নয়। তুমি যখন তোমার বাইসেপস ট্রাইসেপস তৈরি করতে চাও, হুম, হুম, চোয়াল ভাঙতে চাও, হুম, ম্যাচও দেখাতে চাও তখন জিমের জন্য ঠিক আছে। হুম। নাহলে তুমি রাস্তায় হাঁটো জোরে। হ্যাঁ, কেন এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট কথা বলি। ধরুন আমি জিমে গিয়ে দেখছি লোকে ক্যালোরি বার্নিং এর জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি করছে। whereas I can do same activity in মানে স্পোর্টস ফিল্ড। হুম, দৌড়ানো বলুন, হুম, জাম্পিং বলুন, ট্রেন চাপ বলুন, ওখানে এসি ঘরের মধ্যে গিয়ে করছে পয়সা দিয়ে। কিন্তু পয়সা দিয়ে করছে। পয়সা ছাড়া সে খালি পেটে সেটা করবে না। এগুলো ফ্যাসিনেশন তো। এগুলো একটা ফ্যাসিনেশন যুগের সাথে, সাথে দৌড়ে চলা। হুম, তো যাই হোক আমাদের যেটা শরীরকে সুস্থ রাখতে গেলে মিনিমাম একটা ওয়ার্ক করতে হবে সেটা আমরা বলি 40 to 45 মিনিটস এট লিস্ট 3 to 4 টাইমস আ উইক হুম, আমাদের একটা ব্রিস্ক ওয়াকিং হুম। দরকার। ওকে। আ এটা একটা। এটা গেল ইয়ের দিক দিয়ে। দ্বিতীয় হচ্ছে স্ট্রেস ফ্রি থাকার জন্য যে সমস্ত প্রাণায়াম করা হয় হুম, সেসব প্রাণায়াম কিছু করা উচিত। যদি দেখা যায় তাতেও স্ট্রেস কমছে না তো তাকে হলে মেডিসিন খেতে হবে। এই মেডিসিনগুলো খুব বিরাট সাইড ইফেক্ট থাকে না। মানে ওকে। অ্যান্টি ডিপ্রেশন অ্যান্ড অ্যাংক্সাইটি। হুম, হুম, আ কারোর সাথে পরামর্শ করতে হবে, দরকার হলে কাউন্সেলিং করতে হবে, বাড়ির লোকের সাহায্য লাগবে তার থেকে স্ট্রেসটা কমবে। থার্ড হচ্ছে ফুড হ্যাবিট। ফুড হ্যাবিটকে ঠিক করতে হবে। যেগুলো করা উচিত নয়, কি হয় অয়েলি ফুডটা না খাওয়া উচিত। মিষ্টিটা মানে সুগারটা কমপ্লিটলি এভয়েড করা উচিত। উম আ সল্ট যতটা রেস্ট্রিক্টেড সল্ট খাওয়া যায় ততটা ভালো। যতটা বয়েলড ফুড খাওয়া যায় ততটা ভালো। আ যতটা তেল কম খাওয়া যায় ততটা ভালো। যতটা আ মানে রি আ মানে কুকড ফুড খাওয়া যায় ততটা ভালো। হুম, তো
এইসব জিনিসগুলো মেনে চললে অনেকটাই ভালো থাকা যায়। এবার ধরো এতগুলো কিছুদিন মেনে চলার পরও দেখা গেল তার কিছু একটা সমস্যা হচ্ছে, তার প্রেশার বেশি আছে, থাকছে, প্রেশার ওষুধ খেতে হবে, রেগুলার বেসিস খেতে হবে। কারো দেখা গেল সুগার হয়েছে, সুগার কন্ট্রোল করতে হবে, তার জন্য তোমার খাওয়া, এক্সারসাইজ এবং মেডিসিন তিনটেই তোমার ব্যবহার করতে হবে। কারো দেখা গেল থাইরয়েড আছে, থাইরয়েডের চিকিৎসা করতে হবে। তো এইগুলো যদি আমি বাড়তে না দিই, শুরুতেই যদি আমি আটকে দিতে পারি বা স্লো করতে পারি, তাহলে আমার কি না আমার যে সমস্ত ভেতরকার অর্গান গুলো আছে, ম্যাক্রো এবং মাইক্রোভাস্কুলার যে ড্যামেজ, এবং তার জন্য আমাদের যে মেন অর্গান গুলো আছে, ভাইটাল অর্গান গুলো আছে, লাং বলো, হার্ট বলো, লিভার বলো, প্যানক্রিয়াস বলো, কিডনি বলো, আই বলো, এগুলো যাতে ক্ষতিগ্রস্ত হওয়ার যে ইয়েটা সেটা কম কম হবে। আজকে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি কেন বেড়েছে? নট বিকজ অফ মানে মানে আমরা আগে থেকে বেশি ভালো খাচ্ছি, বেশি এক্সারসাইজ, তা কিন্তু নয়। আচ্ছা। আমাদের এখন লাইফ এক্সপেক্টেন্সি লাস্ট 10 বছরে 62 থেকে 65 এ চলে গেছে। ওকে। তো 65 লাইফ এক্সপেক্টেন্সি কম নাই কিন্তু। তার পেছনে মেন কারণ হচ্ছে আমাদের এই মেডিসিন। কারণ এখন মানুষ সচেতন হয়েছে। সচেতন। ঠিক আছে? কারণ মানুষ জানে যে সচেতন না হলে বিপদ। না মরে গেলেও আমি বিছানায় পড়ে যাবো। সেজন্য আজকে আগে কটা লোক আজ থেকে 10 বছর আগে প্রতি 6 মাস অন্তর কোলেস্টেরল করে দেখতো না। দেখতো একদম হয়তো শেষ সময় গিয়ে শেষ হয়ে যাবে তখন, তার আগে চেকিং কিছু একটা। আমরা এখন কি করি? এখন বেশিরভাগ মানুষই যারা একটু কমফোর্ট জোনে, মানে একটু কমফোর্টেবল, একটু ইয়েতে আছে, তারা অন্তত বছরে তো একবার করে একটা রুটিন টেস্ট করিয়ে নেয়। যদি রেগুলার আফটার 30 এজ, আফটার 30 অ্যাকচুয়ালি 25, আফটার 25 অ্যাট লিস্ট বছরে একটা কি দুবার রুটিন ব্লাড টেস্ট করে, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পেরে যায়। একটা প্রেশার দেখলো, প্রেশারটা কন্টিনিউসলি মাপলো, আর যে সমস্ত মিনিমাম প্যারামিটার গুলো দেখতে হয়, সে প্যারামিটার গুলো যেমন সুগারটা একটু দেখে নেওয়া, একটু কোলেস্টেরলটা দেখে নেওয়া, একটু লিভার ফাংশন টেস্টটা দেখে নেওয়া, সিবিসিটা দেখে নেওয়া, সিআরপিটা দেখে, ইউরিক অ্যাসিড দেখে নেওয়া, ইডিয়াক্রিটিন দেখে নেওয়া, এগুলো যদি দেখলো, যদি ইনিশিয়াল লেভেলে ধরা পড়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তার এগেনস্টে আমাদের বিজ্ঞান এখন এতটাই উন্নতি হয়ে গেছে, মেডিসিন ইজ ভেরি ডাইনামিক, প্রচুর ভালো ভালো মেডিসিন চলে এসছে, ফলে আমরা খুব তাড়াতাড়ি এটাকে প্রোটেক্ট করতে পারি, যেটা আজ থেকে 10-12 বছর আগে ছিল না, যার জন্য আমাদের লাইফ এক্সপেক্টেন্সিটা বেড়েছে। মেনলি এটাই হচ্ছে কারণ। কিন্তু আমরা যে আগে থেকে বেশি ভালো খাচ্ছি, আমরা আগে থেকে বেশি এক্সারসাইজ করছি, তা কিন্তু নয়। ওগুলো ওই জায়গাতেই রয়ে গেছে। মেডিসিনটার অনেক মেডিকেল সায়েন্সটা অনেক বেশি হয়েছে, এবং মানুষও সাথে সাথে কিছুটা আগে থেকে কনসাস হয়েছে, তার জন্য আজকে লাইফ এক্সপেক্টেন্সিটা বেড়েছে। তো আমাদের ওইটাই মেন কথা, যে সুস্থ থাকবেই সবকিছু করলে এমন কোনো কথা নেই। সবকিছু করার পরেও অঘটন ঘটতেই পারে। ঠিক আছে? কিন্তু at least chances of having any mishap will be reduced. বুঝতে পেরেছি। স্যার, আপনার মোটামুটি এই যে একটা লং টাইম অফ ওয়ার্কিং কেরিয়ার, তার মাঝখানে আপনার সব থেকে যদি কোনো একটা মানে স্মরণীয় ঘটনা বলেন, পেশেন্ট হিস্ট্রি হোক, যাই হোক, যেটা আপনাকে আজও নক করে মাঝে মাঝে। অনেক আছে। একটা, সময় খুব কম, বুঝতে পারছি আপনার হাতে, আপনার ব্যস্ততার মধ্যে থেকে একটু সময় চাইছি। পেশেন্ট ওরিয়েন্টেড বলছো? পেশেন্ট ওরিয়েন্টেড বললে একটা বলতে পারি যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো। পেশেন্টটা বেথুয়া ডরিতে থাকে। তো আমি যখন চেম্বারে ঢুকছি, তো আমি শুনতে পাচ্ছি যে বাইরে থেকে সে ভদ্রলোক বলছে, না না এই ডাক্তারবাবু না, আমি এই ডাক্তারবাবু দেখাতে আসিনি। তো বলছে, না এনার নামই তো ডক্টর ভার্গব রায়, যে আমার বাইরে দেখাশোনা করে। তো ও তখন বলছে যে না না না, ইনি সে নন, ইনি সে হতেই পারে না, ওনারা ভুল করছেন। আচ্ছা, ঠিক আছে? তো যাই হোক, তাকে বুঝিয়ে সাজিয়ে তাকে আমার ঘরে ঢোকানো হলো। তো ঘরে ঢোকার পরে আমি তাকে তাকালাম, সে বললাম, ডাক্তারবাবুর শরীর এরকম ভেঙে গেছে কেন? হাত দাড়ি ঠাড়ি হয়ে গেছে, কি হয়েছে? আপনি অসুস্থ? না তো, ওয়েট লস হয়েছে একটু, আর আগে দাড়ি রাখতাম না, দাড়ি রাখি না। ডাক্তারবাবু একদম ভালো লাগছে না। আপনি কোথায় দেখেছেন আমাকে লাস্ট? বললো, হয়ে গেছে অনেকদিন, 6-7 বছর আগে বোধহয় দেখিয়েছিলাম আপনাকে, বেথুয়াডারিতে যখন আপনি যেতেন, তখন দেখিয়েছিলাম। প্রেসক্রিপশন দেখি, প্রেসক্রিপশনে বের করেছে, দেখি 2008 এর প্রেসক্রিপশন। আচ্ছা, আচ্ছা।
সে ভদ্রলোক এখন বুড়ো হয়ে গেছে, ওকে, আমি চিনতে পারছি না। ওকে। তো সে তখন দেখিয়ে চলে গেছে, বললো আমি মাঝখানে অনেকবার দেখেছি, আমি তো অনেকটা দূর হয়ে যায় কল্যাণীতে আসা, হুম, তাই আমি আসতে পারিনি, কিন্তু আমি অনেক ডাক্তার দেখেছি, ভালো হতে পারে, আমি তাই আপনার কাছে আসলাম, আমি জানি আপনি ভালো করে দেবেন। ঠিক আছে, যাক হলো হলো। আমি বললাম আপনি 10 দিন পরে আমাকে দেখিয়ে যান। ওকে, ঠিক 10 দিন পরে এসছে ভদ্রলোক আবার। এসে লিটারালি ভদ্রলোক কোনো কথা না বলেন, সামনে না বসে আমায় এসে আমার পা ধরতে গেছে। আচ্ছা, আই ওয়াজ ভেরি এম্বারাসড। বাট উনি বলছেন যে আমি গত এই জবে থেকে দেখছিলাম 8 থেকে 24 পর্যন্ত 24 অব্দি। তো এই টাইম আমি পিরিয়ডটা। কত ডাক্তার দেখিয়েছি আপনার ঠিক ঠিক নেই। হুম, আপনি বিশ্বাস করুন, এই 10 দিন আপনি আমার মধ্যে আমাকে যে যতটা সুস্থ করে দিয়েছেন, আমি এই গত এতগুলো বছর ধরে হতে পারিনি। কিন্তু আমি আচ্ছা। তবুও আপনার কাছে এসে পৌঁছতে পারিনি। হুম, তার কারণ আমার মনে হয়েছিল অতদূর না গিয়ে আমার কাছাকাছি কোনো না কেউ না কেউ তো ঠিক করেই দেবে। একদম। এখানেও তো বড় বড় ডাক্তার আছে। হুম, হুম, হুম। তো এটা একটা খুব স্ট্রাইকিং আমার কাছে, মানে পেশেন্টের অ্যাসপেক্ট থেকে বলতে পারি এটা একটা ইয়ে ছিল। আচ্ছা। স্যার, তো যাই হোক, আপনার সাথে আগামী দিনে আমরা আবার বসতে চাই। কেন আমার নিশ্চয়ই। এমন কিছু ইনফরমেশনস আছে, এমন কিছু ভালো আ তথ্য বলতে পারি আমরা। আমরা জেনারেল অ্যাওয়ারনেস বলতে পারি, মেডিকেল অ্যাওয়ারনেস বলতে পারি। আপনার কাছ থেকে মানে চাই, আপনার কাছ থেকে সেগুলো শিখতে চাই। আপনার আ আরো আগামী দিনের জার্নিতে আমরা আপনার সাথে থাকতে চাই। তো আজকে কথানিশীতে এইটুকুই। আপনারা মোটামুটি শুনলেন, বুঝলেন। কার্ডিও অ্যাক্টিভিটি নিয়ে স্যার যেতটুকু আলোচনা করেছেন, জানলেন। আমরা আগামী এপিসোডে আবার শুনবো স্যারের কিছু কথা, স্যারের কিছু বক্তব্য। ততক্ষণের জন্য গুড নাইট। নমস্কার।